নমস্কার। ফ্লেক্সি ক্যাপ ফান্ড যারা ইকুইটি মিউচুয়াল ফান্ডে নতুন ইনভেস্ট করতে চান বা যারা এক্সিস্টিং ইনভেস্টর ইকুইটি মিউচুয়াল ফান্ডের অন্য ক্যাটেগরিতে, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের এই ক্যাটেগরি অর্থাৎ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আইডিয়াল ফান্ড হতে পারে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ইকুইটি ক্যাটেগরির একটা মিউচুয়াল ফান্ড, যেটা পোর্টফোলিও সিলেকশন অর্থাৎ মার্কেট ক্যাপ অনুযায়ী পোর্টফোলিও সিলেকশন, স্টক সিলেকশনের ক্ষেত্রে অ্যাবসলিউট ফ্রিডম এনজয় করে ফান্ড ম্যানেজার। মিনিমাম 65% ইনভেস্টমেন্ট ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে রাখতেই হবে। এটা অন্য ক্যাটেগরির মিউচুয়াল ফান্ডেও এরা মিনিমাম পার্সেন্টেজ অফ ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট থাকার প্রভিশন বা রেগুলেশন রয়েছে। কিন্তু অন্য ক্যাটেগরির মিউচুয়াল ফান্ডে আরও কিছু প্রভিশন বা রেগুলেশন রয়েছে। সেগুলো হচ্ছে যেমন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে একটা মিনিমাম পার্সেন্টেজ লার্জ ক্যাপ স্টক সিলেক্ট করতে হবে এবং ইনভেস্টেড থাকতে হবে, তেমনি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডেও এই রেস্ট্রিকশন স্মল এবং মিড ক্যাপ স্টকের ক্ষেত্রে রয়েছে। আবার মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড যদি দেখি, তাহলে এই লার্জ ক্যাপ, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই তিনটে মার্কেট ক্যাপিটালাইজেশনওয়ালা স্টক যেগুলো আছে, সেগুলো 25% ইচ ক্যাটেগরিতে ইনভেস্টমেন্ট থাকতে হবে। কিন্তু ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরিতে ওই বললাম 65% মিনিমাম ইকুইটি ইনভেস্টমেন্ট ছাড়া কোন ক্যাটেগরি অর্থাৎ মার্কেট ক্যাপ অনুযায়ী কোন স্টকে মিনিমাম পার্সেন্টেজ অফ ইনভেস্টমেন্ট থাকার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন বা রেগুলেশন নেই। অর্থাৎ ফান্ড ম্যানেজার, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার এই ইনভেস্টমেন্ট স্টাইলের ক্ষেত্রে, স্টক সিলেকশনের ক্ষেত্রে একটা অ্যাবসলিউট ফ্রিডম বা স্বাধীনতা পেয়ে থাকেন। এখন এই স্বাধীনতা বা ফ্রিডম ভালো না খারাপ, প্রথমেই বলে রাখি যে যদি ফান্ড ম্যানেজার অভিজ্ঞ হন এবং এক্সপিরিয়েন্সড হন, স্কিলফুল হন, তিনি যদি সাকসেসফুলি আগে ফান্ড ম্যানেজ করে থাকেন, শেয়ার মার্কেটে তার অভিজ্ঞতা থাকে বেশি, নলেজ থাকে বেশি, তাহলে তিনি এই ফ্লেক্সিবিলিটির যে অ্যাডভান্টেজ বা বেনিফিট সেটা নিজের ফেভারে কাজে লাগাতে পারেন। আমি একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। যদি ফান্ড ম্যানেজার খুব স্কিলফুল এবং তার প্রেডিক্টিভ এবিলিটি খুব ভালো থাকে, তাহলে তিনি মার্কেটকে প্রেডিকশন করতে পারেন। অর্থাৎ শেয়ার মার্কেটে কোন ক্যাটেগরি অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপের মধ্যে কোন ক্যাটেগরির স্টকগুলো ভালো পারফর্ম করবে আর কোন ক্যাটেগরি ভালো পারফর্ম করবে না, সেটা একটা প্রেডিকশন তিনি সাকসেসফুলি করতে পারেন। এবং সেটা যদি তিনি করতে পারেন, তাহলে ফ্লেক্সি ক্যাপের ফান্ড ম্যানেজার তিনি যদি হন, তিনি তার প্রেডিকশন অনুযায়ী মার্কেট মুভমেন্টকে অ্যাডভান্টেজে বা ফেভারে নেওয়ার জন্য তিনি তার অ্যাসেট অ্যালোকেশন হোল্ড বা শিফট করতে পারেন। যেমন তিনি যদি দেখেন যে আগামী 1 বছর বা 2 বছর বা 6 মাস লার্জ ক্যাপ ক্যাটেগরি স্টকসগুলোর ভালো পারফর্ম করার পসিবিলিটি রয়েছে, তাহলে তিনি তার অ্যাসেট অ্যালোকেশন, পোর্টফোলিও অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের লার্জ ক্যাপের দিকে ম্যাক্সিমাম নিয়ে যাবেন। আবার অপর ক্ষেত্রে যদি স্মল এবং মিড ক্যাপের পারফরমেন্স প্রেডিকশন অনুযায়ী ভালো হতে পারে, এরম যদি প্রেডিকশন থাকে, তাহলে তিনি স্মল এবং মিড ক্যাপের দিকে নিয়ে যাবেন স্টকসগুলোর দিকে তার অ্যাসেট অ্যালোকেশন। এর একটা বাস্তব বা জলজ্যান্ত উদাহরণ যদি আমি দিই, তাহলে আপনাদের এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই 2024 সালের সেপ্টেম্বর মাসে যখন সেন্সেক্স এবং নিফটি হাই লেভেল, অল টাইম হাই লেভেলে পৌঁছানোর পর কারেকশন হলো, মূলত কারেকশনটা বেশি হয়েছিল স্মল এবং মিড ক্যাপে। তার কারণ হচ্ছে যে স্মল এবং মিড ক্যাপের ভ্যালুয়েশন হাই ছিল, 1। 2 হচ্ছে এই ভ্যালুয়েশন হাই থাকার জন্য এফআইআইসরা, যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা, তারা কিন্তু এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ থেকে তাদের হোল্ডিং ছেড়ে দিচ্ছিল। ফলে এদের কারেকশন খুব বেশি রকম হচ্ছিল, অর্থাৎ প্রাইস রিডাকশন বা প্রাইস ডাউনওয়ার্ড ট্রেন্ড খুব বেশি ছিল। এবার সেই সময় যদি কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ড ম্যানেজার তিনি যদি দক্ষ হয়ে থাকেন, তিনি এই প্রেডিকশনটা তিনি করতে পেরেছিলেন এবং সেই অনুযায়ী তিনি তার অ্যাসেট অ্যালোকেশন ম্যাক্সিমাম শিফট করেছিলেন লার্জ ক্যাপ ওরিয়েন্টেড স্টকসগুলোর দিকে। এর উদাহরণ কিন্তু আমি আপনাকে দিতে পারি, 2-1টা বা 2-3টে রাদার ফ্লেক্সি ক্যাপ ফান্ড যেগুলো খুব ভালো, ফান্ড ম্যানেজারের প্রেডিক্টিভ এবিলিটি, স্কিল, নলেজ এবং এক্সপিরিয়েন্স খুব বেশি, তারা কিন্তু সেটা করতে পেরেছেন। ফলে মার্কেট একটা ভালো কারেকশন হওয়া সত্ত্বেও কিন্তু এই ফান্ডগুলো, এই ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো একটা ভালো পার্সেন্টেজ অফ পজিটিভ রিটার্ন দিতে পেরেছে। নাম আমি করতে পারি না, কারণ সেবি আমাকে সেই পারমিশন দেয় না। অ্যামফির অক্টোবর মাসের 2025 ডেটা অনুযায়ী ভারতে 43টা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম ছিল। এখন সেই সংখ্যাটা আরও 2-1টা বেড়েছে। ফলে এখন বলা যেতে পারে যে আমাদের দেশের
43 থেকে 45টা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম রান করছে। তো একজন ইনভেস্টার, আমি আগেই বললাম যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে নতুন ইনভেস্টার এবং এক্সিস্টিং ইনভেস্টার তাদের উভয়ই কিন্তু ইনভেস্ট করা উচিত। কিন্তু এতগুলো ফান্ডের মধ্যে কোন ফান্ডে করবেন? যদি একটা, দুটো বা তিনটে সিলেক্ট করতে হয়, কোন ফ্লেক্সি ক্যাপ ফান্ড স্কিমগুলো তিনি সিলেক্ট করবেন? নাম না করে আমি আপনাদের আজকে ভিডিও শেখাবো যে কিভাবে ভালো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে আপনি পারবেন। তার আগেই বলে রাখি, জেনারেল একটা কনসিডারেশন একজন ইনভেস্টর তিনি করতেই পারেন, সেটা হচ্ছে যে তার রিস্ক এবং ইনভেস্টমেন্ট হরাইজনের ওপর ডিপেন্ড করে তিনি দুটো স্টাইলের ফ্লেক্সি ক্যাপের মধ্যে ফান্ডের মধ্যে সিলেক্ট করতে পারেন। এক হচ্ছে অ্যাগ্রেসিভ স্টাইল ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, আর একটা হচ্ছে কনজারভেটিভ স্টাইল ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো এই অ্যাগ্রেসিভ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড কোনগুলো? যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিও টার্নওভার রেট বা চার্নিং খুব বেশি, অর্থাৎ ফান্ড ম্যানেজার খুব অ্যাক্টিভলি ট্রেড করেন এবং তিনি তার প্রেডিক্টিবিলিটিকে কাজে লাগিয়ে রিস্কটা একটু বেশি নেন, অর্থাৎ অ্যাসেট অ্যালোকেশন শিফটটা খুব ঘন ঘন করেন। এক্ষেত্রে ট্যাক্সেশন বেশি দিতে হলেও ফলে এক্সপেন্স রেশিও একটু বেশি হয় এই সমস্ত অ্যাগ্রেসিভ মিউচুয়াল ফান্ডের, অ্যাগ্রেসিভ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের। কিন্তু তিনি যদি স্কিলফুল হন, আবার বলছি, তিনি যদি স্কিলফুল হন এবং প্রেডিক্টিবিলিটি ভালো হয়, তাহলে কিন্তু এই এক্সপেন্স রেশিও একটু বেশি রেখেও তিনি কিন্তু ভালো পরিমাণ এক্সেস রিটার্ন বা আলফা জেনারেট করতে পারেন, পজিটিভ রিটার্ন। তো এই অ্যাগ্রেসিভ স্টাইল ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ফান্ডগুলো শর্ট টার্ম মুভমেন্টকে নিজের ফেভারে আনার খুব চেষ্টা করে এবং পোর্টফোলিও টার্নওভার রেটও এই সমস্ত ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো খুব বেশি। জেনারেলি দেখা গেছে যে এই অ্যাগ্রেসিভ ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ওরিয়েন্টেড অ্যাসেট অ্যালোকেশনটা বেশি করে। আবার কোনো ফান্ড ম্যানেজার অতটা তিনি অ্যাক্টিভলি এটা মার্কেটকে প্রেডিক্ট করছেন না, তিনি একটু লং রানে স্থিত হয়ে ইনভেস্টমেন্ট স্টাইলটা ফলো করছেন। সেক্ষেত্রে তিনি লার্জ ক্যাপ ওরিয়েন্টেড স্টকগুলো বেশি ইনভেস্ট করেন এবং তার পোর্টফোলিও টার্নওভার রেট এবং চার্নিংও একটু কম থাকে, ফলে এক্সপেন্স রেশিও একটু কম থাকে। এবার এই দুটো ক্যাটেগরির মধ্যে কোনটা সবচেয়ে ভালো মিউচুয়াল ফান্ড, কোনটা সবচেয়ে ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সেটা বিচার করা সম্ভব নয়। সেটা বিচার করতে হলে আমাদের কিছু ক্রাইটেরিয়া বা মেট্রিক, পারফরমেন্স মেট্রিক আমাদের জানতে হবে। তো এই পারফরমেন্স মেট্রিকগুলোই আমি আজকে আলোচনা করব, যে পারফরমেন্স মেট্রিকগুলো জাজ করে আপনি ডিসাইড করতে পারবেন যে কোন ফ্লেক্সি ক্যাপ ফান্ড সবচেয়ে ভালো এবং আপনার পক্ষে সুটেবল। তো আসুন দেরি না করে এই ক্রাইটেরিয়াগুলো আমরা আজকে আলোচনা করি। প্রথমেই বলি যে আমি 5টা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। এর বাইরেও অনেক পারফরমেন্স মেট্রিক বা ক্রাইটেরিয়া আছে, কিন্তু আমার মনে হয়েছে যে 5টা ক্রাইটেরিয়া আমি আলোচনা করছি, এই ক্রাইটেরিয়াগুলোই যদি আপনি ভালো করে ডিসাইড করতে পারেন বা জাজ করতে পারেন, তাহলে ভালো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনি সিলেক্ট করতে পারবেন। বাদবাকি অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেগুলো আমি ডিসকাস করছি না, কারণ আমি আবার বলছি, আমার মনে হয় যে এই 5টাই কিন্তু যথেষ্ট একটা ভালো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার ক্ষেত্রে। তো এই ক্রাইটেরিয়াগুলো কি? 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল অফ দি ফান্ড ম্যানেজার, অর্থাৎ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স এবং স্কিল। নভেম্বর 20-তে আমাদের ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরিটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেবি রেগুলেশন একটা বার করে এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরির মিউচুয়াল ফান্ডটা আমাদের মার্কেটে ইন্ট্রোডিউস করেছে। ফলে এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরির মিউচুয়াল ফান্ডের হিস্ট্রি কিন্তু খুব বেশি দিনের নয়। ফলে ফান্ড ম্যানেজার যিনি এই ফান্ডটা ম্যানেজ করছেন, তার ফ্লেক্সি ক্যাপ ফান্ড ম্যানেজ করার যে এবিলিটি বা দক্ষতা বা এক্সপিরিয়েন্স, সেটাও যে খুব বেশি হবে এরম নয়। তবে আমাদের দেখতে হবে যে তিনি এর আগে নিশ্চয়ই কোনো ফান্ড, ইকুইটি ক্যাটেগরির মিউচুয়াল ফান্ড ম্যানেজ করেছেন। এবং এটাও বলা উল্লেখ্য যে 5 বছর হয়ে গেছে ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরি নিউ ফর্মে আমাদের দেশে লঞ্চ করেছে। সুতরাং 5 বছর সময়টাও যথেষ্ট সময় যে একটা ফান্ডের পারফরমেন্স বা ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা জাজ করার ক্ষেত্রে বা স্কিল জাজ করার ক্ষেত্রে। তো আমাদের দেখতে হবে যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা যেন 3 থেকে 5 বছরের বেশি হয়। আর স্কিল কিভাবে জাজ করব? অবশ্যই স্কিল অ্যাবসলিউটলি জাজ করা যাবে না, আমাদের অন্যান্য ক্রাইটেরিয়াগুলো আলোচনা করার পরে কিন্তু স্কিল জাজ করা যাবে। তবু এক্সপিরিয়েন্সের সঙ্গে আমরা বলতে পারি স্কিলও কিন্তু ফান্ড ম্যানেজার অ্যাকোয়ার বা গেইন করেন। 2 নম্বর একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেটা আমাদের দেখা উচিত ফ্লেক্সি ক্যাপ ফান্ড সিলেক্ট করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপসাইড ক্যাপচার রেশিও। তো এই আপসাইড ক্যাপচার রেশিওটা কি? এই আপসাইড ক্যাপচার রেশিও হচ্ছে মার্কেটে যখন বুল রান থাকে তখন এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা মিউচুয়াল ফান্ড স্কিমটা কতটা মার্কেটকে আউটপারফর্ম করেছে
সেটা জাজ করা যায় এই আপসাইড ক্যাপচার রেশিও থেকে। তো এই আপসাইড ক্যাপচার রেশিওর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ফান্ড রিটার্ন ডিউরিং দ্য বুলিশ পিরিয়ড ডিভাইডেড বাই বেঞ্চমার্ক রিটার্ন ডিউরিং সেম বুলিশ পিরিয়ড ইনটু 100। অর্থাৎ এখানে এক বুলিশ পিরিয়ডে ফান্ড ফ্লেক্সিক্যাপ ফান্ড কতটা এক্সেস রিটার্ন জেনারেট করতে পেরেছে পার্সেন্টেজ অনুযায়ী ওভার বেঞ্চমার্ক রিটার্ন, সেটাই আপসাইড ক্যাপচার রেশিও জাজ করে। এখানে ডিজায়ারেবল যে আপসাইড ক্যাপচার রেশিও যেন ফ্লেক্সিক্যাপ ফান্ডের ক্ষেত্রে 100-র বেশি হয়। কিন্তু 100-র বেশি আপসাইড ক্যাপচার রেশিও আপনি যদি 10টা ফ্লেক্সিক্যাপ ফান্ড পান তাহলে কি 10টাই সিলেক্ট করবেন বা 10টাই খুব ভালো নয়। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সবচেয়ে ভালো আপসাইড ক্যাপচার রেশিও অর্থাৎ সবচেয়ে বেশি আপসাইড ক্যাপচার রেশিও কোন কোন ফ্লেক্সিক্যাপ ফান্ডের রয়েছে সেগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ডাউন সাইড ক্যাপচার রেশিও। বুলিশ পিরিয়ডে আমরা বললাম তো যখন মার্কেট র্যালি পায় তখন মুড়ি মিছড়ি সবাই হয়তো ভালো পারফর্ম করতে পারে, কিন্তু যখন মার্কেট কারেকশন হয় অর্থাৎ ডাউন হয়, বিয়ারিশ ফেজ চলে, তখন একটা ফ্লেক্সিক্যাপ ফান্ড কিরমভাবে কতটা কম তার ন্যাভ ডাউন হয় সেটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড বাছার ক্ষেত্রে বা সিলেক্ট করার ক্ষেত্রে। তো এখানে দেখতে হবে যে বিয়ারিশ পিরিয়ডে অর্থাৎ মার্কেট যখন ডাউন হয় তখন মার্কেটের চেয়ে কতটা কম ডাউন হয়েছে এই ফ্লেক্সিক্যাপ ফান্ডটা। যত কম তার ডাউন সাইড ক্যাপচার রেশিও হবে তত ভালো সেই ফান্ডটা ডাউন সাইড প্রোটেকশন দিতে পেরেছে, অর্থাৎ সেই মিউচুয়াল ফান্ড বা সেই ফ্লেক্সিক্যাপ স্কিমটা তত কম ডাউন হবে, তত কম নেগেটিভ রিটার্ন কিন্তু দেবে। এখানেও বলার উল্লেখ্য যে ভালো ফ্লেক্সিক্যাপ ফান্ড বাছাইয়ের ক্ষেত্রে ডাউন সাইড ক্যাপচার রেশিও যেন 100-র চেয়ে কম হয়। কিন্তু অনেকগুলো ফ্লেক্সিক্যাপ ফান্ডেরই যদি ডাউন সাইড ক্যাপচার রেশিও 100-র কম হয় তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন? সেখানে আপনাকে দেখতে হবে যে সবচেয়ে কম যে ফ্লেক্সিক্যাপ ফান্ডের ডাউন ক্যাপচার রেশিও সেইটাই আপনি সিলেক্ট করবেন। ফোর্থ আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে আলফা। ফান্ড ফ্লেক্সিক্যাপ ফান্ড আলফা কতটা জেনারেট করতে পেরেছে। তো এই আলফা অনেকে বলেন যে বেঞ্চমার্ক থেকে যে এক্সেস রিটার্ন সেটাই হচ্ছে আলফা, কিন্তু তা নয়। বেঞ্চমার্কের রিটার্ন অবশ্যই একটা আলফা জেনারেট করার ক্ষেত্রে ক্রাইটেরিয়া, কিন্তু এক্সেস রিটার্ন ওভার বেঞ্চমার্ক রিটার্নই ফান্ডের আলফা নয়। আলফা হচ্ছে একটা ফান্ডের যা অ্যাকচুয়াল রিটার্ন মাইনাস ফান্ডের যা রিটার্ন হওয়া উচিত সেইটা। অ্যাকচুয়াল রিটার্ন তো আমরা জানি ফান্ডের, জানতে পারি, কিন্তু ফান্ডের যে রিটার্ন হওয়া উচিত অর্থাৎ শুড বি রিটার্ন সেটা কিভাবে আমরা বার করব, তার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ফর্মুলা। এই ফর্মুলা অনুযায়ী একটা ফান্ডের রিটার্ন হওয়া উচিত সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট, অর্থাৎ যে রেটে কোনো রিস্ক থাকে না, ব্যাংকের রেট ধরা যেতে পারে বা ট্রেজারি বিলের রেট ধরা যেতে পারে, প্লাস বিটা ইন্টু বেঞ্চমার্ক রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। তার মানে এখানে আমরা জানি বিটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, মার্কেটের সঙ্গে ফান্ডের রিটার্ন কতটা ভ্যারি করছে সেটা বিটা ডিটারমাইন করে। তো এই বিটার সঙ্গে মাল্টিপ্লাই যদি আমরা করি এক্সেস রিটার্ন, বেঞ্চমার্কের এক্সেস রিটার্ন ওভার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, তাহলে সেটা হবে হচ্ছে রিস্ক প্রিমিয়াম। এর সঙ্গে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যদি যোগ করি তাহলে সেটা হবে আমাদের একটা ফান্ডের বিটাকে কনসিডার করে যেটা রিটার্ন হওয়া উচিত। এবার অ্যাকচুয়াল রিটার্ন থেকে এই রিটার্নটা যদি বাদ দিই তাহলেই যে ফিগারটা পড়ে থাকে সেটাই হচ্ছে আলফা। সুতরাং এরম হতে পারে যে একটা ফান্ড বেঞ্চমার্কে বিট করলো কিন্তু তার আলফা নেগেটিভ হলো, এটা হতেই পারে, কারণ তার যদি বিটা খুব বেশি থাকে তাহলে সিএপিএম মডেল অনুযায়ী তার শুড বি রিটার্ন বা যেটা রিটার্ন হওয়া উচিত সেটা কিন্তু অনেক বেশি হবে দ্যান অ্যাকচুয়াল রিটার্ন। সুতরাং আলফাও একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেটা ফ্লেক্সিক্যাপ ভালো ফ্লেক্সিক্যাপ ফান্ড যাচাইয়ের ক্ষেত্রে কাজে লাগে। সুতরাং আলফা যতটা বেশি হবে সেই ফ্লেক্সিক্যাপ ফান্ড আমাদের তত সিলেক্ট করা উচিত। লাস্ট বাট নট দি লিস্ট আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে রোলিং রিটার্ন। আমরা সবাই জানি যে সিএজিআর ক্যালকুলেশন যেটা হচ্ছে ট্রেলিং রিটার্ন, অর্থাৎ 5 বছরের ট্রেলিং রিটার্ন বা সিএজিআর যদি দেখি তাহলে 5 বছর আগে আর 5 বছর পরের মধ্যে একটা কম্পাউন্ডিং অ্যাভারেজ রিটার্ন। কিন্তু কোনো বছর একটা ফান্ড খুব ভালো করেছে আবার কোনো বছর খুব খারাপ করেছে, সেটা করার পরও কিন্তু সিএজিআর ভালো হতে পারে। কিন্তু যদি রোলিং রিটার্ন দেখি আমরা কোনো ফ্লেক্সিক্যাপ ফান্ডের তাহলে আমরা বুঝতে পারবো যে একটা ফান্ড কনসিস্টেন্টলি কতটা ভালো পারফর্ম করেছে। রোলিং রিটার্নটা সিগনিফাই করে যে একটা ফান্ড কতটা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করতে পেরেছে বা ভালো রিটার্ন জেনারেট করতে পেরেছে। এটা মুভ করে লাইক মুভিং অ্যাভারেজ, তো সেই জন্য কোনো স্ট্যাটিক পয়েন্ট এরা ধরে না রিটার্ন পার্সেন্টেজ জাজ করার ক্ষেত্রে। সুতরাং রোলিং রিটার্ন যত বেশি হবে
যে ফ্লেক্সিক্যাপ ফান্ডে সেই ফ্লেক্সিক্যাপ ফান্ড কিন্তু তত ভালো পারফর্ম করেছে বলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সুতরাং সেই ফান্ডই আমাদের সিলেক্ট করা উচিত যার রোলিং রিটার্ন বেশি। তো বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ফ্লেক্সিক্যাপ ফান্ডে কেন আমাদের সবার ইনভেস্ট করা উচিত এবং ভালো ফ্লেক্সিক্যাপ ফান্ড আমরা কিভাবে জাজ করতে পারবো বা বাছাই করতে পারবো। সুতরাং আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয় আর মনে হয় যে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের নলেজ কিছুটা এনহ্যান্স হয়েছে, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।